আমাদের দিনের শুরু শিলংয়ের রামকৃষ্ণ মিশন থেকে। মিশনের ভেতরে শান্ত আর খোলা পরিবেশটা মনটা ভালো করে দেয়। ঠাকুরকে প্রণাম করে যাত্রাপথের জন্য আশীর্বাদ নিলাম। এবার শুরু হলো আমাদের শিলং সাইট সিইং। একটা কথা বলি, পুরো ট্রিপটা করছি নিজের প্ল্যানিংয়ে, তাই আমি যে নাম্বারগুলো দিচ্ছি, হোটেল হোক বা গাড়ি, সবই কিন্তু সরাসরি মালিকের নম্বর। এখানে কোনো মিডল ম্যান নেই। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াটস লেক। চলুন ওয়াটস লেকের ভেতরে যাওয়া যায়। ওয়াটস লেকে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা করে, কিন্তু আপনি যদি কোনো বড় ক্যামেরা নিয়ে আসেন শুটিংয়ের জন্য তাহলে 3000 টাকা টিকিট দিতে হবে। নর্মাল স্টিল ক্যামেরা হচ্ছে 50 টাকা এবং 100 টাকা লাগবে নর্মাল ভিডিও ক্যামেরার জন্য। মোবাইলের জন্য কোনো টাকা লাগবে না, মোবাইল দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন। আর ওয়াটস লেক কিন্তু এখন প্রতিদিন খোলা। শিলংয়ের সাথে এই সময় যদি আসেন আপনি এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে পাবেন। মেঘালয়ে প্রতি বছর নভেম্বর মাসে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালের সময় পুরো মেঘালয়টি সুন্দরভাবে সেজে ওঠে, গাছে গাছে সুন্দর সুন্দর ফুল ফোটে। এই বছর 2025 সালে এই 14 আর 15 নভেম্বর এটা চেরি ব্লসম ফেস্টিভ্যাল এখানে হবে, যেটা ওয়াটস লেকে হয়। আমি এখন ওয়াটস লেকে আছি, এখানে দেখুন এই স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে। এই ওয়াটস লেক চত্বরে গাছগুলোকে সুন্দর কিরকম ফুলে ভরে উঠেছে দেখুন। আমার পেছনে গাছটা কি সুন্দর ফুলে ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে। অবশ্য মেঘালয় এলে নভেম্বরে অবশ্যই আসবেন, চেষ্টা করবেন নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে আসা। আমরা একটু আগে চলে এসেছি, তবুও যদি আপনারা এই ফেস্টিভ্যালটা দেখতে চান এবং সারা গাছগুলো সম্পূর্ণভাবে ফুলে ভরে উঠে দেখতে চান তাহলে আপনাকে নভেম্বরের 3rd উইকে আসতে হবে। এগুলো হচ্ছে সব ওয়াইল্ড হিমালয়ান চেরি ট্রি। এই গাছগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পাতা ঝরে গেছে, এখানে সব ফুলগুলো ফুটবে আর তখনই একদম ফুল ব্লুমে ফেস্টিভ্যালটা শুরু হবে। আপনাদের আমি সাজেস্ট করবো শিলং সাইট সিনের দিনটা ফার্স্ট এখান থেকে শুরু করুন, খুব ভালো লাগবে। আজ আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। আজ আমাদের প্ল্যান ছিল চেরাপুঞ্জি সাইট সিইংগুলো করা, কিন্তু খাসি উপজাতির যে হেড বা রাজা উনি মারা যাওয়ায় তো 1টা থেকে 3টে পর্যন্ত সমস্ত রকম সাইট সিইং স্পটগুলো বন্ধ থাকবে এবং বিশাল জনসমাগম হবে। ফলে ওখানে কিছু সাইট সিইং মানে ভেতরে যাওয়া যাবে না, সাইট সিইংগুলো করা যাবে না। তো আজকে আমরা ঠিক করেছি শিলং সাইট সিইংগুলো করে নিয়ে সরাসরি চেরাপুঞ্জি চলে যাবে। মালটা জুস নিয়ে নিচ্ছে, যেতে যেতে গাড়ি যেতে যেতে খাওয়া যাবে। জীবন আর ভ্রমণ আমাদের শেখায় পরিকল্পনা যত ভালো করেই করা হোক না কেন অপ্রত্যাশিত বাধা আসবেই, কিন্তু সেগুলোকে আপন করে নিয়ে এগিয়ে চলার মধ্যেই লুকিয়ে থাকে গন্তব্য পৌঁছানোর আসল গল্প। ওয়াটস লেক দেখে চলে এলাম পুলিশ বাজারে। এই হচ্ছে আই লাভ শিলং এই প্লেসটা। বজ্রি অটনি ফস্কা গেল, সব কিছু প্যাক করেছি, মেঘালয় আসছি, ছাতারে আনতে ভুলে গেছি, অগত্যা কিনতে হলো। এটা চলে এলাম সে বিখ্যাত দিল্লি মিষ্টান্ন ভাণ্ডারে, দেখি কিছু আছে কিনা, আমার ব্রেকফাস্টটা করবো। স্ট্রিট কালেকশনটা শুধু দেখুন, ব্রেকফাস্টে আপনার সিঙ্গারা আছে, ছোলা, পোহা। আমরা আপাতত 2 প্লেট পুরি সবজি নিয়েছি। আমাদের কচুরি চলে এলো, তার সাইজটা দেখুন। এর সঙ্গে 1 প্লেট রসগোল্লা দিয়েছিল, 2টো ছিল, একটা খেয়ে নিয়েছি, একটা। পুলিশ বাজারের পর আমাদের পরবর্তী গন্তব্য শিলং পিক। তবে মনে রাখবেন প্রতি বুধবার শিলং পিক দর্শকের জন্য বন্ধ থাকে। এই স্থানে পৌঁছানোর পর ব্যক্তিগত বা বুক করা গাড়ি আর ব্যবহার করা যায় না। উপরে যেতে হলে এখানকার সিন্ডিকেটে গাড়িই নিতে হবে। এখানে ট্রান্সপোর্টেশন চার্জ হচ্ছে 200 টাকা আর টিকিট হচ্ছে পার অ্যাডাল্ট 50 টাকা করে, টোটাল দুজনের জন্য 300 টাকা লাগলো। এখানকার সিন্ডিকেটের ড্রাইভারগুলি মূলত অল্টো গাড়ি ব্যবহার করেন। আমরাও অল্টো নিয়ে শিলং পিকের দিকে রওনা দিলাম। শিলং থেকে চলে এসেছি। আপনার প্রাইভেট গাড়ি না হবে, সেখান থেকে আপনাকে আলাদা করে গাড়ি দেবে। সেই গাড়ির স্পট থেকে এই শিলং পিক পর্যন্ত কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কারণ এটা পুরোপুরি মিলিটারি রেস্ট্রিক্টেড এরিয়া। আর
এখানে শুধুমাত্র ভারতেরই অ্যালাউ, কোনো বিদেশি অ্যালাউ হবে না। শিলং পিক মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1965 মিটার উঁচুতে অবস্থিত এই জায়গা থেকেই এক নজরে পুরো শিলং শহরটাকে দেখা যায়। এখানে চাইলে আপনারা খাসি ড্রেস পরে সুন্দর ছবিও তুলতে পারেন। নেক্সটটা কোথায় যাবো? নেক্সট তো আমরা যাবো শিলং এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস যাওয়ার আগে আমরা চলে এলাম এয়ারফোর্স মিউজিয়ামে। চলুন ভেতরে যাওয়া যাক। শিলং এয়ারফোর্স মিউজিয়াম ভারতীয় বায়ুসেনার গৌরবময় ইতিহাসে এক নীরব সাক্ষী। এখানে সংরক্ষিত রয়েছে পুরনো বিমান মডেল, অস্ত্রশস্ত্র, ইউনিফর্ম ও ঐতিহাসিক নথি। 1965 ও 1971 সালের যুদ্ধে শিলং এয়ারফোর্স স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রক্ষায়, সেনা পরিবহন, নজরদারি এবং কৌশলগত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে সিলেট হেলিলিফট ছিল একটি ঐতিহাসিক সামরিক অভিযান। এই অভিযানে ভারতীয় বায়ুসেনা MI-4 হেলিকপ্টার দিয়ে মেঘনা নদী পার করে সিলেটে সেনা নামায়। এর ফলে শত্রুপক্ষকে পাশ কাটিয়ে দ্রুত ঢাকার দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়। মিউজিয়াম দেখলাম, তারপর থেকে দুটো ভেতরে ক্যান্টিন থেকে মানে এক প্লেট ইডলি খেলাম আর পাওভাজি খেলাম। ভালো না, তাই দেখাইনি। ফলসের লোকাল নামটা দেখুন, পড়ে নিন, আমি উচ্চারণ করতে পারছি না। লোকাল ভাষায় এই ফলসের নাম তো আমি জানতেই পারলেন। পরে ব্রিটিশাররা এসে দেখতে পায় যে এই ফলসের বাঁদিকে একটা হাতির শেপে একটা পাথর আছে, সেখান থেকেই ফলসের নাম হয় এলিফ্যান্ট ফলস। পরে পাথরটি 1897 সালে যে ভূমিকম্পটা হয়েছিল সে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পুরো ওয়াটারফলসটা 3 ভাগে বিভক্ত। প্রথমটা এদিকে আছে, আর বাকি দুটোর জন্য নিচে নামতে হবে। তাই চলুন প্রথমটার দিকে যাওয়া যায়। এটা হচ্ছে প্রথম স্টেপটা বা প্রথম ফলসটা। কি দারুণ লাগছে দেখুন, জলটা সুন্দরভাবে পড়ছে আর জলের কালারটা খুব সুন্দর, অপূর্ব লাগছে। ময়লা যাতে না হয় এখানে দেখুন সুন্দর ঝুড়ি রেখে দিয়েছে, ঝুড়িতে আপনি এখানে ফেলতে পারেন। দেখুন নিচে আর ঝর্ণাধারে নেমে গিয়ে আরো 2টো স্টেপ তৈরি করেছে। এভাবে নিচে নামতে হবে, সিঁড়িগুলো খুব একটা অসুবিধা হবে না। দেখুন বয়স্ক মানুষরা নামছে, অসুবিধা হবে না খুব একটা। এটা হচ্ছে সেকেন্ড স্টেপটা বা সেকেন্ড ফলসটা। এটা এখান থেকে চলে গিয়ে থার্ড ফলস ক্রিয়েট করেছে। ওইখানে যেতে হবে, এই লোকগুলো দাঁড়িয়ে থাকা। এই জায়গাটা একটু ঝামেলা। থার্ড স্টেপ বা থার্ড ফলসটা। আরো কাছ থেকে দেখতে চান আপনাকে নিচে নামতে হবে। চলো নিচে যাওয়া যাক। থার্ড স্টেপ বা থার্ড ফলসটাকে আমি দেখতে পাবো। আর আপনি আরো কাছে যেতে ওখানে যেতে হবে। আমি কমপ্লিট এলিফ্যান্ট ফলসটা। এবার আপনি চাইলে ওখানে যেতে পারেন,
গেলে ওখানে আমার দুটো ভিডিও এদিকে যাচ্ছে না, এখান থেকে দাঁড়িয়ে দেখছি বেলা এসে ফলসটা থেকে চোখটা জুড়িয়ে গেল একদম অপূর্ব দৃশ্য আছে। বইটা দেওয়া আছে যে সামনে কিন্তু যাওয়া নিষেধ, দড়ি পর্যন্ত যাওয়া যায় আর যাওয়া যাবে না। বৃষ্টি স্টার্ট, তাড়াতাড়ি গাড়িতে পৌঁছাতে হবে। দেখেন না ছাতাটা কেন কতখানি ভালো হয়েছে, তবে মেঘের দেশে এসে বৃষ্টি পাবো না হতে পারে না, বৃষ্টি পরে ওদেরটা আরও বরং ভালো করে দিল। আমরা এবার চেরাপুঞ্জির দিকে রওনা হলাম। শিলংয়ে এখন বৃষ্টি না হলেও চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট। ডাউকি যাওয়ার রাস্তাটা এখন 2 লেন থেকে 4 লেন করা হচ্ছে, যার কারণে রাস্তার অবস্থা বেশ খারাপ। তার উপরে আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেল। তবে মেঘের দেশে যদি মেঘই না পাই তাহলে আর কি বা পেলাম। এবারে যে মেঘালয় এসেছে সেরকম ভালো করে বোঝা যাচ্ছে, বাইরে দূরে 50 মিটার দূরে কিছু দেখাই যাচ্ছে না, এতটাই মেঘ। আমরা এখন মাকোডাক ব্রিজে চলে এসেছি, মাকোডাক ব্রিজ ভিউ পয়েন্ট। কিন্তু ভিউয়ের কী অবস্থা দেখতে পাচ্ছেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘে ঢাকা পড়ে গেছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এখন দুদিকে দুটো পাহাড়, এখান থেকে মধ্যিখানে যে অংশটা পুরো একদম পুরো মেঘে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না কিছু। দূরে জল বয়ে যাচ্ছে, আমার আওয়াজ আসছে। আমাদের লাকটা খারাপ, এতক্ষণ পর্যন্ত কালকে শিলংয়ের দিনটা খুব ভালো হলো, আজকে পুরো একদম মেঘে ঢেকে যাচ্ছে। যত চেরাপুঞ্জির দিকে এগোচ্ছি মেঘে পুরো রাস্তাও ঢেকে যাচ্ছে। শিলং থেকে যতই চেরাপুঞ্জির দিকে যাচ্ছি আবহাওয়া কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো অঞ্চলটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। তার একটা কারণ আছে, যদি সংক্ষেপে বলছি, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু খাসি পাহাড়ে দক্ষিণ ডালে আঘাত এনে মেঘে পরিণত হয়, সেখান থেকে বৃষ্টিপাত হয়। সেই মেঘ এই খাসি পাহাড় টপকে উত্তর অংশে যায় এবং খুবই অল্প বৃষ্টিপাত হয়। এই যেহেতু চেরাপুঞ্জি অঞ্চলটি খাসি পাহাড়ের দক্ষিণ তালে অবস্থিত, তাই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং মেঘের পরিমাণটা বেশি। শিলংটি খাসি পাহাড়ের উত্তর অংশে অবস্থিত, সেই জন্যই বৃষ্টিপাত কম হয়। এই জন্যই শিলং অঞ্চলটি বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। যা ঠান্ডা, মেঘ না খেলে হয় না। খিদেও পেয়েছে, এই ঠান্ডার মধ্যে মেঘ জমে যাচ্ছে, এগ ম্যাগি নিয়েছি, খাওয়া যাবে। খাবার শেষ করে বাইরে বেরোতেই আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল। এভাবে আবহাওয়ার বদল খুব কম জায়গাতেই দেখেছি। মেঘের ওপর যখন সূর্যের রোদ পড়ছিল তখন চারপাশ এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। বাজে খবরটা হলো, উনি সকালে বলছিলাম না যিনি যে খাসি উপজাতি যে রাজা যিনি ছিলেন বা হেড যিনি ছিলেন উনি মারা গেছেন, ফলে পুরো চেরাপুঞ্জি বন্ধ, মানে ইভেন রেস্টুরেন্টগুলো বন্ধ। তো আজকে কিছুই দেখতে পাবো না। চেরাপুঞ্জি টাউনের মধ্যে ঢুকে গেছি আমরা এখন। বালিকে পৌঁছে দেখুন এই রেলওয়ে স্টেশনটা। এখান থেকে
রিসর্ট এখনো 5 কিলোমিটার। আমার চাই এসব, সব দোকানপাট সব বন্ধ আজকে। আমি যখন রাস্তায় আসছিলাম তখন আমি ওনার ফিনারেলটা দেখছিলাম, তো রেকর্ড করিনি। তো সেই জন্যে আজ পুরোপুরি বন্ধ, পুরো চেরাপুঞ্জি বন্ধ। কাল আবার সব কিছু দেখবো, আবার ট্রাই করবো। এখন আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস ভিউ পয়েন্টে, বা এটাকে নংসিংথাং ফলস নামে পরিচিত। উচ্চারণটাই ভুল হচ্ছে, এই জন্য ক্ষমা করে দেবেন। চলুন দেখি এখান থেকে কী দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। এখান থেকে এরকম দেখতে লাগছে, ওয়েদারটা ক্লিয়ার হয়, পরিষ্কার দেখা যাচ্ছে। জলটা একটু কম আছে, তাও বোঝা যাচ্ছে। ঝর্ণাগুলোর ডিস্টেন্স এই ভিউ পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু তবুও ঝর্ণার আওয়াজটা কিন্তু এখানে আসছে, খুব সুন্দর লাগছে। এই এখন পর্যন্ত হলো জলটা আছে, এরপরে যদি আসে না জলটা পাবেন না, তখন শুকিয়ে যাবে। এই ঝর্ণাগুলো যদি সব থেকে ভালো কন্ডিশন দেখতে চান তাহলে আপনাকে বর্ষাকালে আসতে হবে। আর দূরে যে প্লেনটা দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশের জাফলং এরিয়া। আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। চেরাপুঞ্জি ঘোরা গল্প থাকছে একদম পরের পর্বে। এই রোমাঞ্চ মিস করবেন না। টিল দেন, টাটা।